আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে স্বাগতম স্কুল অফ এক্সেলেন্সের আরও একটি আয়োজনে। আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি তোমাদের যেই সামনের পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের এইচএসসি পরীক্ষা সেটা নিয়ে। আজকের ক্লাসে তোমাদের সামনে আমরা এনেছি এইচএসসি পৌরনীতি দ্বিতীয় পত্রের 50টি এমসিকিউ। সেগুলো আমরা সলভ করব, সেগুলো আমরা এক্সপ্লেনেশন দেব এবং এগুলোর ব্যাপারে অতিরিক্ত তথ্য জানবো। এবং এই তথ্যগুলো জানার মাধ্যমে বা আজকের ক্লাসের মাধ্যমে কেবলমাত্র যে তোমাদের এমসিকিউ এর প্রিপারেশন হবে এমন না, এর ভিতরে আমরা এমন সব কথাও বলবো যেগুলো একই সাথে তোমাদের সৃজনশীল কিংবা সিকিউ এর জন্য লাগবে। এবং তোমরা যেই বিশেষ করে সৃজনশীলের জ্ঞানমূলক প্রশ্ন বা ক নাম্বারের যেই প্রশ্ন সেগুলো তোমাদের উত্তর দেওয়া লাগে, সেগুলোর অনেক কিছুই আশা করা যায় আজকের ক্লাসে সলভ হয়ে যাবে। তো চলো কথা না বাড়িয়ে আজকের ক্লাসটা আমরা শুরু করি। একদম প্রথমে যে এমসিকিউটা, 1958 সালে কে পাকিস্তানের সামরিক শাসন জারি করে? 1958 সালে কে পাকিস্তানের সামরিক শাসন জারি করে? এটা কি জেনারেল ইস্কান্দার মির্জা, ইয়াহিয়া খান, জেনারেল আজম খান, নাকি জেনারেল আইয়ুব খান? এটা কে ছিল? এটা আমরা মোটামুটি সবাই জানি। এটা ছিল হলো জেনারেল ইস্কান্দার মির্জা এবং এটা হয় হলো 7 অক্টোবর, এবং এখানে সাল তো দেওয়া হয়েছে 7 অক্টোবর 1958। 7 অক্টোবর 1958 পাকিস্তানের সামরিক শাসন জারি করেন তৎকালীন প্রেসিডেন্ট জেনারেল ইস্কান্দার মির্জা। তিনি এরকম ঘোষণা দেন যে পাকিস্তানের এখন যেই পলিটিক্যাল সিচুয়েশন সেটা ভালো না, এবং এটাকে মাথায় রেখে তিনি সামরিক শাসন জারি করতেছেন এবং প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির কার্যক্রম তিনি হলো কি সেই সময় বন্ধ করে দেন। এবং পরবর্তীতে দেখা যান এই যে জেনারেল আইয়ুব খান এই ইস্কান্দার মির্জাকে সরিয়ে পরবর্তীতে তিনি আবার প্রেসিডেন্ট হয়ে যান। এই যে সেনা অভ্যুত্থানের কিন্তু কয়েক মাস পরেই এই ঘটনাটা ঘটে। জেনারেল আইয়ুব খান সেনা অভ্যুত্থানের ফলে তৎকালীন যে প্রেসিডেন্ট জেনারেল ইস্কান্দার মির্জা তাকে হলো গিয়ে তার ক্ষমতা থেকে সরিয়ে পরবর্তীতে প্রেসিডেন্ট হয়ে যান এই জেনারেল আইয়ুব খান। আচ্ছা, তারপর আমরা দেখি খসড়া সংবিধান প্রণয়ন কমিটি কতজন ছিল? খসড়া সংবিধান প্রণয়ন কমিটিতে কতজন ছিল? তোমরা জানো যে 1971 সালের 16 ডিসেম্বর আমাদের যেই দেশটা স্বাধীন হয়, সেই হলো গিয়ে নতুন যে দেশের সূচনা হয়, যেটা একদম মনে করো যে যুদ্ধ বিধ্বস্ত অবস্থায় ছিল। এই দেশের বেশ কিছু চ্যালেঞ্জ ছিল, এই দেশের কাছে বেশ কিছু হলো গিয়ে প্রতিবন্ধকতা ছিল, এবং তার মধ্যে অন্যতম হলো এই স্বাধীন দেশের জন্য একটা কনস্টিটিউশন বা সংবিধান রচনা করা। এবং এই কনস্টিটিউশন বা সংবিধান রচনা করার যে কমিটি, বিশেষ করে যেটাকে বলে খসড়া সংবিধান প্রণয়ন কমিটি, সেইখানে ছিল হলো 34 জন। সেইখানে কতজন ছিল? 34 বা 34 জন। এর ভিতরে দুইজন ব্যক্তি বেশ গুরুত্বপূর্ণ ছিল। একজনের নাম হলো রাজিয়া বানু। এই রাজিয়া বানু ছিলেন এই যে 34 জনের খসড়া সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী বা উইমেন। আর একমাত্র আরেকজন ব্যক্তি ছিল, সে বিভিন্ন কারণে হলো গিয়ে বেশ গুরুত্বপূর্ণ। তিনি ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। সুরঞ্জিত সেনগুপ্তের দুইটা বিষয় ছিল। এই যে 34 জনের একমাত্র বিরোধী সরকার বা যেই সরকার হলোকে ক্ষমতায় ছিল, সেই সরকারের বাদ দিয়ে অন্য সরকার থেকে একমাত্র ব্যক্তি ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত, এবং 34 জনের মধ্যে একমাত্র সনাতন ধর্মাবলম্বী ছিলেনও কিন্তু সুরঞ্জিত সেনগুপ্ত। এবং আরেকটা যে বিষয়, তিনি যেই খসড়া সংবিধান প্রণয়ন কমিটিতে কাজ করেছিলেন, সেই সংবিধান হলো গিয়ে প্রণয়ন কমিটিতে, খসড়া সংবিধান প্রণয়ন কমিটি যে সংবিধানটা দেয়, সেই সংবিধানে এই সুরঞ্জিত সেনগুপ্ত কিন্তু সাইন করেন। তাহলে দেখো এনার বিষয়টা কি, তিনি একমাত্র বিরোধী দলের ছিলেন, তিনি একমাত্র ছিলেন যিনি মুসলিম না বা সনাতন ধর্মাবলম্বী বা হিন্দু ধর্মের ছিলেন। এবং আরেকটা যে বিষয়, এই যে সংবিধান নিয়ে যারা কাজ করছিল, এই সংবিধানে সুরঞ্জিত সেনগুপ্ত কি সাইনই করেন নাই। আচ্ছা,
বাংলাদেশ প্রথম কবে জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল? বাংলাদেশে প্রথম কবে জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল? এটা হয় হলো গিয়ে 1973-তে। তাহলে 1971 সালে যুদ্ধ হয়, 1972 সালে এই যে আমরা যে খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠন করি, এখানে সংবিধান প্রথম হলো গিয়ে গৃহীত হয় 16 নভেম্বর। 16 নভেম্বর। এর জন্য এই দিনটাকে কি বলা হয়? এই দিনটাকে বলা হয় সংবিধান দিবস। এই দিনটাকে বলা হয় সংবিধান দিবস। তারপরে 14 ও 15 ডিসেম্বর কি হয়? 14-15 ডিসেম্বর হলো গিয়ে স্বাক্ষর হয়। এখানে হলো গিয়ে স্বাক্ষর হয় এবং 16 ডিসেম্বর থেকে সংবিধান কি হয়? জারি হয়। সংবিধান জারি হয় বা মানা শুরু হয়, সংবিধান জারি হয়। আচ্ছা, তাহলে 1972 সালে 16 ডিসেম্বর সংবিধান জারি হলো এবং তার পরের বছরই 1973-তে বা 1973 সালে তোমার এই যে সর্বপ্রথম জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল। আচ্ছা, তারপরে আমরা দেখি যে সিরাজউদ্দৌলা কত সালে পলাশীর যুদ্ধে পরাজিত হন? সিরাজউদ্দৌলা কত সালে পলাশীর যুদ্ধে পরাজিত হন? এটা আমরা মোটামুটি সবাই জানি এবং সিরাজউদ্দৌলা তো আমাদের ইতিহাসের অংশ এবং একই সাথে আমরা বাংলাতেও পড়েছি। 1757 সালে হয় পলাশীর যুদ্ধ এবং পলাশীর যুদ্ধ কত তারিখে হয়? পলাশীর যুদ্ধ হয় 23শে জুন। পলাশীর যুদ্ধ হয় 23শে জুন। 23শে জুন আগে আরেকটা কারণে বেশ ইম্পর্টেন্ট ছিল আওয়ামী রেজিমে, সেটা হলো 23শে জুন ছাত্রলীগের প্রতিষ্ঠা হয় এবং এটা নিয়েও মাঝে মাঝে কোশ্চেন আসতো, কিন্তু এখন আর আসতেছে না এবং আশা করি কখনো আসবে না। 23শে জুন। এবং আরেকটা যে ইম্পর্টেন্ট, তাইলে দেখো এই যে এখান থেকে 1757 সাল থেকে ইংরেজ শাসন শুরু হয় এবং তারপরের 100 বছর ছিল কোম্পানির শাসন। তারপরের 100 বছর ছিল কোম্পানির শাসন, কোম্পানির শাসন। আর তারপরের 90 বছর ছিল রানীর শাসন। রানীর শাসন। কোন রানী? ব্রিটেনের রানী। এবং সব মিলায় 190 বছর ইংরেজরা আমাদের স্বাধীন করে। আর 1947-এ কি হয়? দুইটা দেশ ভাগ হয়। দুইটা দেশের নাম কি? একটা পাকিস্তান আর একটা ইন্ডিয়া। এটা যদি ইন্ডিয়া ধরি, এটা পাকিস্তান ধরি, পাকিস্তানকে আবার দুই ভাগে ভাগ করা হয়, পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান। আমরা কোন পাকিস্তানের মধ্যে ছিলাম? আমরা ছিলাম পূর্ব পাকিস্তানের মধ্যে, মানে বাংলাদেশ অঞ্চলটা। আর আমরা এখন যেটাকে বলি পাকিস্তান বা পাকিস্তান দেশ, সেটা ছিল পশ্চিম পাকিস্তানের মধ্যে। ওকে, আচ্ছা। তারপর আমরা দেখি শেখ মুজিবুর রহমান কত সালে তাকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়? শেখ মুজিবুর রহমানকে কত সালে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়? শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় 1969 সালে, মানে 1969-এ। 1969-এ আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা যেটা ঘটে সেটা হলো যে আগরতলা ষড়যন্ত্র হত্যা মামলা, আমরা যেটা বলি আগরতলা ষড়যন্ত্র হত্যা মামলায় হলো গিয়ে বঙ্গবন্ধু সহ বাকি যারা ছিল তাদেরকে খালাস করে দেওয়া হয়, মানে আদালত বলে যে তারা আসলে দোষী না। এবং এই যে মামলা থেকে বের হয়ে এবং তারা বেশ কয়েক দিন ধরে, সপ্তাহ ধরে ঢাকা ক্যান্টনমেন্টে বন্দী ছিল, বন্দী হিসাবে, তখন যখন বের করা হয় তখন বর্তমানে যে সোহরাওয়ার্দী উদ্যান এবং তৎকালীন যে রেসকোর্স ময়দান ছিল, এই রেসকোর্স ময়দানে একটা কি হয়? একটা জনসম্মেলন হয়, মানে আওয়ামী লীগের যারা আছে বা বঙ্গবন্ধুর ফলোয়ার যারা আছে বা হলো কি এমনি অন্যান্য পলিটিক্যাল পার্টির নেতারা সেখানে আসে। এবং এই যে রেসকোর্স ময়দানে, এবং দিনটা ছিল হলো 23শে ফেব্রুয়ারি। 23শে ফেব্রুয়ারি তোফায়েল আহমেদ, তৎকালীন ছাত্রনেতা তোফায়েল আহমেদ বঙ্গবন্ধুকে এই তথ্যটা দেয়, মানে তাকে এই যে বঙ্গবন্ধু উপাধিটা দেয়। তোফায়েল, এক মিনিট, তোফায়েল আহমেদ। এবং তাহলে দেখো আমরা এই এমসিকিউ থেকে, এবং এই এমসিকিউ আমরা যত তথ্য পাইছি এখান থেকে কিন্তু 6-7 রকমের কোশ্চেন আসতে পারে, যে এইটা আসতেই পারে যে বঙ্গবন্ধু উপাধি দিয়েছে কে? তোফায়েল আহমেদ, ঠিক আছে। কত সালে দিয়েছে? 1969 সালে, 2টা প্রশ্ন। কোথায় দিয়েছে? রেসকোর্স ময়দানে দিয়েছে, 3টা প্রশ্ন। কত তারিখে দিয়েছে? 23শে ফেব্রুয়ারি। এরকম তাহলে দেখো বিভিন্ন রকম কোশ্চেন কিন্তু এই যে একটি ইনফরমেশন থেকে ঘুরে ফিরে আসতে পারে। আচ্ছা, তারপরে আমরা দেখি যে বাংলাদেশের সংবিধানের কোন ভাগের রাষ্ট্র পরিচালনার মূলনীতি লিপিবদ্ধ আছে, মানে আমাদের যে বাংলাদেশের যে সংবিধানটা আছে তার কোন ভাগে রাষ্ট্র পরিচালনার মূলনীতি লিপিবদ্ধ আছে, মানে সহজ কথায় বললে কোন নাম্বার
হলো ভাগে এইটার কথা বলা আছে, এবং এটা হলো তোমার দ্বিতীয় ভাগে, দ্বিতীয় ভাগে। আর ভাগ টোটাল কয়টা? ভাগ হলো টোটাল 11টা। ভাগ টোটাল কয়টা? 11টা। মানে টোটাল আমাদের সংবিধানকে কত ভাগে ভাগ করা হয়েছে যদি প্রশ্ন আসে, সেটা হলো 11 ভাগে। আচ্ছা, আমরা যদি 7 নাম্বার দেখি, যে কোন শিক্ষা মানুষকে অসৎ ও অন্যায় কর্মকাণ্ড থেকে বিরত রাখে। এখন সামাজিক শিক্ষা হলো কি কিন্তু মানুষকে আসলে অসৎ ও অন্যায় কর্মকাণ্ড থেকে বিরত রাখে না। রাজনৈতিক তো রাখেই না, মানবিকও রাখে না, মানবিক কিছু কিছু ক্ষেত্রে রাখে, কিন্তু যদি সেখানে যদি নৈতিক অপশনটা থাকে তাহলে কিন্তু আর কোনো প্রশ্নই থাকে না যে এটার উত্তর কি হবে। কারণ আমরা নৈতিকতা বলতে বুঝি, আমরা নীতি বলতে বুঝি, এগুলো আমাদের মূলত কি করে, আমাদেরকে বোঝায় বা আমাদেরকে শেখায় কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা আমাদের করা উচিত, কোনটা থেকে আমাদের দূরে থাকা উচিত, তাই না? তাহলে যদি প্রশ্ন আসে যে কোন শিক্ষা মানুষকে অসৎ ও অন্যায় কর্মকাণ্ড থেকে বিরত রাখে, তাহলে সেটা হবে নৈতিক শিক্ষা। আচ্ছা, তারপরে দেখি ফরায়েজি আন্দোলনের প্রবক্তা ও নেতা কে ছিলেন। ফরায়েজি আন্দোলন বাংলাদেশের যে ইতিহাস, বাংলাদেশের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ এবং অন্যতম অগ্রগামী আন্দোলন ছিল এই ফরায়েজি আন্দোলন, যেটার প্রবক্তা ও নেতা ছিলেন কে? প্রবক্তা নেতা ছিলেন হাজী মোহাম্মদ শরীয়তুল্লাহ বা হাজী শরীয়তুল্লাহ, এবং এটা 1840 থেকে 1842 সাল পর্যন্ত ছিল। এবং এই একটা এমসিকিউ তোমাদের যেরকম পৌরনীতির জন্য গুরুত্বপূর্ণ, ইতিহাসের জন্য গুরুত্বপূর্ণ, সমাজবিজ্ঞানের জন্য গুরুত্বপূর্ণ। এবং হাজী শরীয়তুল্লাহ, এই হাজী শরীয়তুল্লাহর নামে কিন্তু শরীয়তপুর জেলাটা পরবর্তীতে হয়। তাহলে দেখো একটা মানুষের ইনফ্লুয়েন্স কতটা ছিল, যে তার নাম অনুসারে একটা বাংলাদেশের একটা জেলাই আছে। এই হাজী শরীয়তুল্লাহ 20 বছর মক্কায় ছিলেন বা সৌদি আরবে ছিলেন। 20 বছর ধরে তিনি মক্কায় ছিলেন, এবং তারপরে তিনি দেশে আসেন, এবং তিনি দেশে এসে দেখেন যে এই দেশের লোকজন, বিশেষ করে তিনি যে অঞ্চলের ছিলেন সেই অঞ্চলের লোকজন কি, সেই অঞ্চলের লোকজন ধর্মকর্ম থেকে অনেকটা দূরে আছে। এই জন্য তাদেরকে ধর্মে ফেরানোর জন্য তাদেরকে বলা হলো যে ভাই তোরা কেবল ফরজ কাজগুলাই কর, মানে ফরজ যে 5 ওয়াক্ত নামাজ বা রোজা রাখা, রমজান মাসে রোজা রাখা, জাকাত দেওয়া, সামর্থ্য থাকলে হজ করা, এবং সর্বোপরি নিজের ভিতর ঈমান আনা এবং অন্যান্য যে ফরজ কাজগুলা, অ্যাটলিস্ট সেই ফরজ কাজগুলা করার জন্য তিনি মানুষের ভিতরে এক ধরনের একটা সামাজিক একটা যেই তার যে মেসেজ সেটা তিনি পৌঁছে দিলেন, এবং পরবর্তীতে এটা এত বড় একটা রূপ ধারণ করে যেটা একটা আন্দোলনের রূপ নেয়, ফরায়েজি আন্দোলন। আচ্ছা, তারপরে আমরা যদি 9 নম্বরে দেখি, যে 11 দফা দাবি পেশ করেছিলেন কারা। 11 দফা দাবি পেশ করেছিলেন কারা, এটা আমরা মোটামুটি সবাই জানি যে 11 দফা দাবি পেশ করেছিল হলো গিয়ে ছাত্ররা। এবং কোন সময় পেশ করেছিল? যখন এই যে বঙ্গবন্ধু সহ অন্যান্য নেতারা আগরতলা ষড়যন্ত্র হত্যা মামলায় জেলখানায় বন্দী ছিলেন। আচ্ছা, এবং এটা কত সালে হয়? এটা হয়, তাহলে আমরা জানি যে 1969-এর এক্স্যাক্ট যদি আমরা ডেট বলি, ডেট হলো তোমার 4 জানুয়ারি। কত তারিখে? 4 জানুয়ারিতে এই যে ছাত্ররা 11 দফা দাবি পেশ করেন। আচ্ছা, এবং এটা হলো গিয়ে কোন পলিটিক্যাল পার্টি বা কারা এখানে এটা মূলত পেশ করে? এটা পেশ করে হলো সর্বদলীয়, এটা পেশ করে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ। তাহলে দেখো, আমরা যদি কেবলমাত্র এই বোর্ডে যতটুকু ইনফরমেশন আছে সেখানে আমরা যদি লক্ষ্য করি, তাহলে দেখো এখানে কত তথ্য আছে। যে 11 দফা দাবি পেশ করেছিলেন কারা? ছাত্ররা। কত সালে? 1969 সালে। তারিখ কত? 4 জানুয়ারি। এবং কারা পেশ করেছিলেন? সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ। তাহলে তোমরা যখন কোনো তথ্য পড়বা, তোমরা যখন কোনো ইনফরমেশন জানবা, তখন কিন্তু তোমার এর পারিপার্শ্বিক বা এটার সাথে সম্পর্কিত যেসব তথ্য আছে সেগুলো কিন্তু তোমার জানতে হবে বা মনে রাখতে হবে। আচ্ছা, কে দেশবন্ধু নামে খ্যাত? কে দেশবন্ধু নামে খ্যাত? আমরা জানি যে দেশবন্ধু নামে খ্যাত চিত্তরঞ্জন দাস। শেখ মুজিবুর রহমানের নামের সাথেই যেরকম জড়ে গেছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকেও ঠিক একইভাবে বলা হয় দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। এখন তাহলে যে দেশবন্ধু ইনি কে ছিলেন? ইনি একই সাথে ছিলেন একজন পলিটিশিয়ান।
পলিটিশিয়ান, ইনি ছিলেন একজন পলিটিশিয়ান, একই সাথে ছিলেন একজন জার্নালিস্ট, এবং তিনি এক সময়কার কি ছিলেন, মেয়র অফ কলকাতা। তিনি ছিলেন মেয়র অফ কলকাতা। এবং তার সাথে আমাদের অঞ্চলের যে মুসলিম নেতারা ছিলেন তার সাথে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের খুব ভালো একটা সম্পর্ক ছিল। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের একটা বড় সম্পর্ক ছিল, এবং তিনি যেই কাজটা করছিলেন, তিনি হলো এরকম একটা প্রস্তাব দেয় যে যেই অঞ্চলে যত পার্সেন্ট ধর্মের মানুষ আছে ততজন লোক বা তত পার্সেন্ট হলো গিয়ে পার্লামেন্টে জায়গা পাবে। সেই হিসাবে এই যে আমাদের পূর্ব বাংলায় তো মুসলিম নেতাও অনেক, এর জন্য তিনি বলছিলেন যে এই যে ভারত, তখন তো ভারতই ছিল, মানে ভারত উপমহাদেশ, সেখানের পার্লামেন্টে একটা বড় সংখ্যক হলো গিয়ে সিট মুসলিমদের জন্য বরাদ্দ থাকবে, যেটা স্বাভাবিকভাবে এই অঞ্চলের মানুষ তোমার পছন্দ করলেও ওই অঞ্চলের মানুষ কিন্তু পছন্দ করে নাই। এর জন্য দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে এই আমাদের বাংলার মানুষজন, একটা ভালো সংখ্যক মানুষজন পছন্দ করলো, কিন্তু ইন্ডিয়ার যারা আছে তারা খুব একটা তাকে পছন্দ করতো না। আচ্ছা, এবং সাথে সাথে তিনি কি ছিলেন, একজন ব্যারিস্টার ছিলেন আর মেয়র অফ কলকাতা। আচ্ছা, এবং তার যেই একটা পলিটিক্যাল পার্টি ছিলেন তিনি হলো গিয়ে এটা প্রতিষ্ঠা করেছিলেন, এবং এই পলিটিক্যাল পার্টির নাম কি, পলিটিক্যাল পার্টির নাম হলো স্বরাজ পার্টি। পলিটিক্যাল পার্টির নাম হলো স্বরাজ পার্টি। তবে তার যে চিন্তা ভাবনাগুলো ছিল, তার যে প্ল্যানগুলো ছিল, এগুলা আসলে শেষ পর্যন্ত কামিয়াব হয় নাই। তার অন্যতম কারণ হলো তিনি এই সব প্রস্তাব দেওয়ার কয়েক মাস পরেই মৃত্যুবরণ করেন, এবং তার সাথে সাথে তার প্ল্যানটাও চলে যায়। আচ্ছা, তারপরে আমরা দেখি 11 নাম্বার, মুজিবনগর সরকার কোন তারিখে গঠিত হয়। এটা খুবই কমন কোশ্চেন, মানে এটা যে একদম মনে করো ছোট বাচ্চারাও এখন পারবে এরকম, যে 10 এপ্রিল 1971 সালে মুজিবনগর সরকার গঠন করা হয়, এবং তাদের শপথ বাক্য পাঠ করানো হয় কবে, 17 এপ্রিল 1971 সালে তাদের শপথ বাক্য পাঠ করানো হয়। এবং এইগুলোর সাথে তোমাদের কিন্তু এটাও জানতে হবে যে মুজিবনগর সরকারের যারা মন্ত্রী ছিল তারা কারা কারা ছিল, এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য। আচ্ছা, তারপরে আমরা যদি 12 নাম্বার দেখি, যে জনগণের প্রতিনিধিত্ব প্রতিষ্ঠিত হয় কিভাবে। জনগণের প্রতিনিধিত্ব মানে কি, জনগণ একটা রোল প্লে করবে। এটা কোন জায়গায় প্লে করতে পারে, শক্তি প্রদর্শনের মাধ্যমে না। জনগণ আসলে কিন্তু এভাবে শক্তি প্রদর্শন করে না, তারা একভাবে বল প্রয়োগ করতে পারে কিন্তু শক্তি প্রদর্শন করতে পারে না। আইনের মাধ্যমেও না, সংগ্রামের মাধ্যমেও না, নির্বাচনের মাধ্যমে। হ্যাঁ, নির্বাচনের মাধ্যমে আমার তোমার মতো সাধারণ জনগণ কি করতে পারবে, একজন ভালো নীতিবান নৈতিক নেতাকে ক্ষমতায় আনতে পারবে, এবং এটাই আমাদের সাধারণ জনগণের সব থেকে গুরুত্বপূর্ণ ক্ষমতা। আচ্ছা, তারপরে আমরা যদি 13 নাম্বার দেখি, যে নিচের উদ্দীপকটি পড়ো এবং 13 নাম্বার প্রশ্নের উত্তর দাও। আমরা বাঙালি, বাংলা আমাদের মাতৃভাষা, বাংলাদেশ আমাদের মাতৃভূমি, আমরা একটি স্বাধীন ও স্বতন্ত্র জাতি। উদ্দীপকে নিচের কোন বিষয়টি নির্দেশ করা হয়, উদ্দীপকে নিচের কোন বিষয়টি নির্দেশ করেছে। স্বতন্ত্রতা আসলে কিন্তু এখানে নির্দেশ করে নেই, এখানে আমাদের আইডেন্টিটির ব্যাপারে বলছে, আমাদের হলো গিয়ে বাংলা আমাদের ভাষা, বাংলাদেশ আমাদের সংস্কৃতি, এগুলোর ব্যাপারে বলছে। এটা আসলে স্বতন্ত্র না, এখানে আসলে গণতন্ত্রেরও কোনো সম্পর্ক নেই, সমাজতন্ত্রের তো কোনো সম্পর্কই নেই। সম্পর্ক আছে কিসের, সম্পর্ক আছে হলো জাতীয়তাবাদের, যে আমরা বাঙালি, এই বাংলাদেশ আমাদের দেশ, বাংলা আমাদের ভাষা, এই অঞ্চলের সংস্কৃতি আমাদের সংস্কৃতি, এটাকে বিশ্বাস করাই হলো গিয়ে জাতীয়তাবাদ, এটাকে বিশ্বাস করাই জাতীয়তাবাদ। আচ্ছা, তারপরে আমরা যদি দেখি যে অ্যাটর্নি জেনারেলের মর্যাদা কিরূপ, মানে অ্যাটর্নি জেনারেল তার পাওয়ারটা কেমন। প্রধান নির্বাচন কমিশনারের ন্যায় না, এটা তো নাই। প্রধান বিচারপতির ন্যায় মানে বিচারপতির মতো না, প্রধান নির্বাচন কমিশনারের মতোও না, প্রধান বিচারপতির মতোও না, তাহলে কার মতো, এটা কি সুপ্রিম কোর্টের বিচারপতির মর্যাদার ন্যায়? হ্যাঁ, কারণ অ্যাটর্নি জেনারেল আমরা জানি তিনি মূলত আইন পেশার লোক, এবং তিনি সরকার মানে যেই সরকার থাকবে
তার প্রধান আইন উপদেষ্টা, মানে আইন দিয়ে তাকে বিভিন্নভাবে বা আইন বিষয়ক বিভিন্নভাবে তাকে সাহায্য সহযোগিতা করবে। তাহলে সুপ্রিম কোর্টের বিচারপতির মর্যাদার ন্যায় বা মতো অ্যাটর্নি জেনারেলের মর্যাদা এবং প্রধানমন্ত্রীর মর্যাদার ন্যায় তো অবশ্যই না। আচ্ছা, তারপরে আমরা যদি 15 নাম্বারটা দেখি, আমরা যদি 15 নাম্বারটা দেখি, যে লাহোর প্রস্তাব উত্থাপিত হয় 1940 সালের কোন তারিখে? এটা কিন্তু 1940 সালের 23শে মার্চ। এর জন্য তোমরা যখন কোনো সাল মনে রাখবা তখন কিন্তু তোমাদের একই সাথে এরকম সালও মনে রাখতে হবে এবং সাথে এক্সাক্ট তারিখ ও মাসের নামটাও তোমার কি মনে রাখতে হবে। আচ্ছা, তারপর দেখি পাকিস্তানের মোট জনসংখ্যার কত শতাংশ বাঙালি ছিল? তাহলে এই যে টোটাল পাকিস্তানের যে পপুলেশন 1947 থেকে 1971 ওরকম সময়ে তোমার টোটাল বাঙালি কত ছিল? টোটাল বাঙালি ছিল 56.40%। তাহলে দেখো মেজরিটি কিন্তু আমাদের এই পূর্ব পাকিস্তানে ছিল। মেজরিটি কোথায় ছিল? মেজরিটি আমাদের পূর্ব পাকিস্তানে ছিল, কিন্তু তারপরেও বিভিন্নভাবে আমাদেরকে শোষিত করা হতো এবং আমাদেরকে মাইনরিটি হিসাবে দেখানো হতো এবং আমাদের গুরুত্বগুলোকে সাইডলাইন করে দেওয়া হতো, বা আমাদের যেই প্রায়োরিটিস বা আমরা আসলে যেটা প্রাপ্য সেটাকে সাইডলাইন করে বা সাইডে দেওয়া হতো, রাখা হতো। আচ্ছা, তারপরে আমরা দেখি 17 নাম্বার, বাংলাদেশের সর্বোচ্চ আইন কর্মকর্তাকে কি বলে? মানে বাংলাদেশের আইনের যে ক্ষমতাটা সেটা সর্বোচ্চ কার কাছে আছে? এই আইনমন্ত্রী দেখে মনে হয় যে না, এটা তো তাহলে আইনমন্ত্রী হবে, কারণ সে আইনের মন্ত্রী এবং প্রশ্ন আসছে আইন নিয়ে। না, আইনের সর্বোচ্চ ক্ষমতা থাকে এই অ্যাটর্নি জেনারেলের কাছে, এবং অ্যাটর্নি জেনারেলকে তার কাজ কি এটা কিন্তু আমি এই যে 14 নম্বর প্রশ্নের স্লাইড এখানে তোমাদেরকে বলেছি। আচ্ছা, ওকে, তারপরে আমরা দেখি 18 চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে চালু হয়? চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে চালু হয়? এটা চালু হয় 1793 সালে বা 1793-তে। এবং কার মাধ্যমে চালু হয়? এটা চালু হয় কর্নওয়ালিসের মাধ্যমে এই চিরস্থায়ী বন্দোবস্তটা চালু হয়। এবং চিরস্থায়ী বন্দোবস্তে মূলত দুইটা গ্রুপ ছিল, একটা গ্রুপ ছিল কোম্পানি আর একটা গ্রুপ ছিল জমিদার। চিরস্থায়ী বন্দোবস্ততে দুইটা গ্রুপ ছিল, একটা হলো কি কোম্পানি বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি, আর একটা হলো কি জমিদার। ওকে, তারপর আমরা দেখি যে 1947 সালে সিলেটবাসী পাকিস্তানের পক্ষে যুক্ত হওয়ার জন্য কোন নেতার অবদান সর্বাধিক থাকে? কারণ আমরা জানি যে সিলেট যেটা সেটা কিন্তু আসলে একসময় এই বাংলার অংশ ছিল না, বাংলার অংশের বাইরে ছিল। কিন্তু 1947 সময় যখন দেশ ভাগ হয় তখন সিলেট নিয়ে একটা বিতর্ক হয় যে সিলেট কার মাধ্যমে, মানে কার অংশ হবে? এটা কি তোমার এই যে পূর্ব পাকিস্তান বা পাকিস্তানের অংশ হবে নাকি ইন্ডিয়ার অংশ হবে? এবং আমরা জানি যে ফাইনালি এখন কোন দেশের অংশ? সিলেট অবশ্যই বাংলাদেশের। এবং এইখানে এই যে সিলেটকে বাংলাদেশের বা পূর্ব পাকিস্তানের অংশ করার পিছনে যেই নেতার অবদান সর্বাধিক তিনি আর কেউ নন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছাড়া। আচ্ছা, তারপরে আমরা দেখি গণপরিষদে বাংলাদেশ সংবিধান কবে পাশ হয়? গণপরিষদে বাংলাদেশের সংবিধান কবে পাশ হয়? ওকে, এক মিনিট। আচ্ছা, গণপরিষদে বাংলাদেশের সংবিধান পাশ হয় 4 নভেম্বর 1972। 4 নভেম্বর 1972, এবং এই দিনকেই বলা হয় সংবিধান দিবস। এই দিনকেই বলা হয় সংবিধান দিবস। এদিনকে বলা হয় সংবিধান দিবস। তাহলে আমি বাই মিস্টেক এখানে একটা ভুল তথ্য দিছি, এটা হবে হলো 4 নভেম্বর। এটা হবে হলো 4 নভেম্বর। আচ্ছা, তাহলে আমাদের সংবিধান দিবস কবে? 4 নভেম্বর। কেন? কারণ এই দিন প্রথম সংবিধানকে গণপরিষদে পাশ করা হয় বা গ্রহণ করা হয় এবং কার্যকর করা শুরু হয় 16 নভেম্বর 1972 সাল থেকে। আচ্ছা, বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠান কয়টি? বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠান কয়টি? এই কোশ্চেনটা কিন্তু তেমন একটা আসে না, কিন্তু তারপরেও বা এই তথ্যটা অনেকেই জানে না যে বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠান কয়টি। বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠান 4টি। কি কি এটা পরবর্তী স্লাইডে আমরা জানতে পারবো। তার আগে আমরা দেখি যে বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো কোনগুলা? সরকারি কমিশন, নির্বাচন কমিশন আর অ্যাটর্নি জেনারেল। সরকারি কমিশন,
নির্বাচন কমিশন, অ্যাটর্নি জেনারেল, আর হ্যাঁ, তাহলে তো এগুলো আছে, তাহলে উত্তর কোনটা হবে? উপরে সব কয়টি। তাহলে আমরা তো আগের স্লাইডে দেখছি যে সাংবিধানিক প্রতিষ্ঠান হলো 4টি, এখানে আছে 3টা, তাহলে আর কোনটা? আরেকটা হলো গিয়ে মহা হিসাব নিরীক্ষক। 4 নাম্বারটা হলো মহা হিসাব নিরীক্ষক। মহা হিসাব মহা হিসাব নিরীক্ষক। ওকে। 1935 সালে ভারত শাসন আইনের বৈশিষ্ট্য কি? 1935 সালে ভারত শাসন আইন নামে যে আইনটা পেশ করা হয়, এইটার হলো গিয়ে বৈশিষ্ট্যটা কি ছিল? বৈশিষ্ট্য ছিল প্রাদেশিক স্বায়ত্তশাসন। আমরা অবশ্যই জানি প্রাদেশিক স্বায়ত্তশাসন তখন ছিল, কেন্দ্রে দ্বৈত শাসন ছিল, কিন্তু প্রদেশে দ্বৈত শাসন কিন্তু ছিল না, যে বিভিন্ন প্রদেশ সেখানে কোনো ধরনের দ্বৈত শাসন ছিল না, কিন্তু কেন্দ্রে দ্বৈত শাসন ছিল, মানে দুইটা আলাদা গ্রুপের শাসন। তাহলে 23 নম্বরের উত্তর কি হবে? 1 আর 2, কারণ প্রদেশে দ্বৈত শাসন ছিল না 1935 সালের ভারত শাসন আইনের মধ্যে। আচ্ছা, তারপর একটা উদ্দীপক দেওয়া আছে, আমরা দেখি যে লতা জন্মের পর থেকেই কথা বলতে পারে না, তার মতো অনেক প্রতিবন্ধী প্রতিনিয়ত নানা সমস্যার সম্মুখীন হচ্ছে। তাহলে লতা কোন ধরনের প্রতিবন্ধী? এটা তো আমরা দেখে মোটামুটি বুঝতেই পারতেছি, লতা বাক প্রতিবন্ধী, মানে কারণ সে যেহেতু কথা বলতে পারে না সেহেতু সে বাক প্রতিবন্ধী। সে যদি দেখতে না পারতো তাহলে সেটাকে বলতো দৃষ্টি প্রতিবন্ধী। তার যদি মনে করো চিন্তা চেতনায় যদি সমস্যা থাকে, সে যদি ঠিকমতো তার মাইন্ডটা বা তার যদি ব্রেন ফাংশন করতে না পারে, সেটাকে আমরা মূলত বলি মানসিক বা বুদ্ধি প্রতিবন্ধী। আচ্ছা, তারপরে সে কোন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে? মনের ভাব প্রকাশে, পরিচয় দানে, খাদ্য গ্রহণে, নাকি শিক্ষা গ্রহণে? সে মূলত মনের ভাব প্রকাশ করার সমস্যা সম্মুখীন হচ্ছে, কারণ সে আসলে কি ফিল করতেছে, তার আসলে কেমন লাগতেছে, এগুলা তো সে স্বাভাবিকভাবে জানাতে পারতেছে না বা বোঝাতে পারতেছে না। এর জন্য তার আসলে কোন ধরনের সমস্যা হচ্ছে? তার সমস্যা হচ্ছে মনের ভাব প্রকাশ করাতে। ওকে, তারপরে আমরা দেখি দুর্নীতি দমন কমিশন গঠিত হয় কত সালে? দুর্নীতি দমন কমিশন গঠিত হয় তোমার 2004 সালে। তবে দুর্নীতি দমন কমিশন, বা যেটাকে আমরা সংক্ষেপে বলে থাকি দুদক, এটা নিয়ে যে কোশ্চেনটা বারবার আসে সেটা হলো তোমাদের মাঝে মাঝে বলে নিচের কোনটি বা কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান বা সাংবিধানিক প্রতিষ্ঠান নয়। তোমরা অনেকেই মনে করো যে দুদক আসলে সাংবিধানিক প্রতিষ্ঠান। তাহলে সাংবিধানিক প্রতিষ্ঠানটা কি? যেই সব প্রতিষ্ঠানের কথা সংবিধানে বলা আছে, এই যে দেখো, এই যে সাংবিধানিক প্রতিষ্ঠান, তাহলে এই 4টা সাংবিধানিক প্রতিষ্ঠান: সরকারি কমিশন, নির্বাচন কমিশন, অ্যাটর্নি জেনারেল, মহা হিসাব নিরীক্ষক। মাঝে মাঝে প্রশ্ন আসে যে নিচের কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয়। অপশন 1 দিল সরকারি কমিশন, অপশন 2 দিল নির্বাচন কমিশন, অপশন 3 দিল অ্যাটর্নি জেনারেল, আর অপশন 4 হলো দুদক। তাহলে নিচের কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয়? দুদক। আচ্ছা, তারপরে আমরা দেখি 27 নাম্বার, যে শেরে বাংলা একে ফজলুল হকের ঋণ সালিসি বোর্ড গঠনের উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল কৃষকদের ঋণ ভার লাঘব করা। কারণ কৃষকরা তাদের কৃষিকাজের জন্য অনেক সময় দেখা যায় যে তাদের অনেক দিন ধরে উৎপাদন হচ্ছে না, তাদের অর্থনৈতিক অবস্থা অনেক খারাপ হয়ে যাচ্ছে, এর জন্য তারা তাদের জন্য ঋণ নিত, কিন্তু অনেক সময় দেখা যেত বিভিন্ন জটিলতার কারণে তারা আসলে ঋণটা সময় মতো কি করতে পারতেছে না, পরিশোধ করতে পারতেছে না। সেই জন্য শেরেবাংলা একে ফজলুল হক ঋণ সালিসি বোর্ড গঠন করে, মূলত কাদের জন্য? এসব কৃষকদের ঋণ ভার লাঘব করার জন্য বা কমিয়ে দেওয়ার জন্য। সরকারের কাছে আবেদন করা যে এরা গরিব কৃষক মানুষ, এদের আপনি যে ঋণটা নিয়েছিল আপনি সেটা সম্পূর্ণ মৌকুফ করে দেন, বা দেখা গেলো 1000 টাকা ঋণ নিয়েছিল সেটাকে আপনি কমায় 500 টাকায় নিয়ে আসেন, এরকম আর কি। আচ্ছা, বাংলার সৈয়দ আহমেদ বলা হয় কাকে? বাংলার সৈয়দ আহমেদ বলা হয় কাকে? নবাব স্যার সলিমুল্লাহ, একে ফজলুল হক, নবাব আব্দুল লতিফ, নাকি শরীয়তুল্লাহ? বাংলার সৈয়দ আহমেদ বলা হয় নবাব আব্দুল লতিফকে। নবাব আব্দুল লতিফকে ছিল, নবাব আব্দুল লতিফ ছিল হলো গিয়ে ভারতীয় মুসলিম সংস্কারক। ভারতীয় মুসলিম সংস্কারক। কি সংস্কার করছে? তিনি মূলত শিক্ষা ও সমাজ, এই দুইটাকে তিনি সংস্কার করছে, বা এই দুইটায় তিনি দেখছেন যে এই দুইটার ভিতরে বেশ কিছু প্রবলেম আছে এবং বেশ কিছু চেঞ্জেসের প্রয়োজন তিনি মনে করছেন, এবং সেগুলো অবশ্যই পজিটিভ চেঞ্জ, এবং ভারতীয় মুসলিম হিসাবে তিনি এই সংস্কারগুলো করেছেন। আচ্ছা, জনাব ক একজন
বড় কর্মকর্তা, তিনি অবৈধভাবে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন, তার বিরুদ্ধে তদন্ত শেষে মামলা করা হয়। আচ্ছা, তাহলে জনাব কয়ের বিরুদ্ধে মামলা দায়ের করবে কোন প্রতিষ্ঠান? কর্ম কমিশন দুর্নীতি, দুর্নীতি দমন কমিশন, পুলিশ প্রশাসন, নাকি নির্বাচন কমিশন? আচ্ছা, এখন তুমি দেখতেছো যে না, সে একজন কর্মকর্তা এবং কর্মকর্তা থাকাকালীন বা তার কাজের মাধ্যমে সে অবৈধ সম্পদ গড়ে তুলছে, মানে দুর্নীতি করে তুলছে। তাহলে তোমার মনে হবে যে কর্ম কমিশন দুর্নীতি, কিন্তু আসলে এরকম কোনো কিছু এক্সিস্ট করে না। তাহলে উত্তর কি হবে? দুর্নীতি দমন কমিশন বা দুদক। এবং এটা কিন্তু একটি অসাংবিধানিক প্রতিষ্ঠান এবং এটা প্রতিষ্ঠিত হয় কত সালে? 2004 সালে। আচ্ছা, তারপরে আমরা দেখি যে উক্ত প্রতিষ্ঠানের সঠিকভাবে দায়িত্ব পালনের ফলে কি কি হবে? সম্পদের অপচয় হবে না, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, কর্মস্পৃহা কমে যাবে। কর্মস্পৃহা কমে যাবে। কর্মস্পৃহা কি? কর্মস্পৃহা বলতে এক কথায় বোঝায় যে মোটিভেশন। মোটিভেশন মানে কি? মনে করো যে তার কাজ করতে আর ইচ্ছা করবে না বা সে কাজ থেকে দূরে থাকবে। আমাদের এক হিসাবে মনে হইতেই পারে যে যেহেতু দুর্নীতি করতে পারতেছে না, এর জন্য তারা কাজ তেমন একটা হলো গিয়ে করবে না। আর কিন্তু আসলে রিয়ালিটি ভিন্ন। এটা একটা বাজে জিনিস এবং বাজে জিনিস কখনোই আসলে কোনো মঙ্গল বয়ে আনতে পারে না। তাহলে যদি সেই উক্ত প্রতিষ্ঠানে সঠিকভাবে সবাই দায়িত্ব পালন করে, তাহলে সম্পদেরও অপচয় হবে না, আইনের শাসনও প্রতিষ্ঠিত হবে। তাহলে উত্তর হবে 1 ও 2। উত্তর হবে কোনটা? 1 ও 2। আচ্ছা, বাংলাদেশের সংবিধানের কতটি অনুচ্ছেদ আছে? বাংলাদেশের সংবিধানের কতটি অনুচ্ছেদ আছে? খুবই খুবই কমন প্রশ্ন। সেটা হলো 153টা টোটাল অনুচ্ছেদ আছে। আচ্ছা, সর্বভারতীয় মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়? সর্বভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠা হয় 1906 সালে। আমরা তো জানি, গত ক্লাসেও বলেছি যে 1905 থেকে 1911 পর্যন্ত কি হয়? এই সময় হলো গিয়ে বঙ্গভঙ্গ হয়। এই সময় বঙ্গভঙ্গ হয় এবং বঙ্গভঙ্গ হওয়ার পরে সর্বপ্রথম এই অঞ্চলের বাঙালিরা নিজেদের একটা কি পায়? রাজনৈতিক পরিচয় পায় সর্বভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠার মাধ্যমে। আচ্ছা, মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? খুবই কমন কোয়েশ্চেন। এটা হলো তাজউদ্দিন আহমেদ। তাজউদ্দিন আহমেদ ছিলেন মুজিবনগর সরকারের কি? প্রধানমন্ত্রী। আচ্ছা, আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয় কত সালে? তোমরা জানো আওয়ামী লীগ সরকার না, আওয়ামী লীগ দল যখন প্রতিষ্ঠা পায় বা প্রতিষ্ঠিত হয়, তখন আওয়ামী লীগ নাম ছিল না, ছিল আওয়ামী মুসলিম লীগ। কিন্তু পরবর্তীতে অন্যান্য ধর্মীয় মানুষজনকে এই দলের ভিতর অন্তর্ভুক্তি করার জন্য বা অন্য ধর্মীয় মানুষ যারা আছে, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সহ আদিবাসী যারা আছে, তারা যেন এই দলকে নিজেদের মনে করতে পারে, এই কথা মাথায় রেখে মুসলিম শব্দটা আওয়ামী মুসলিম থেকে বাদ দিয়ে দেওয়া হয়। এবং এটা কত সালে হয়? এটা হয় 1955 সালে। এটা হয় 1955 সালে। আচ্ছা, তাহলে আমরা উদ্দীপকের আরেকটা কোশ্চেন দেখি। বর্তমানে জলবায়ু পরিবর্তনে আমাদের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করেছে। বাংলাদেশের উত্তরাঞ্চলে এর প্রভাব লক্ষণীয়। উত্তরাঞ্চল কোনটা? উত্তরাঞ্চল মূলত রাজশাহী বিভাগ এবং রংপুর বিভাগের যে জেলাগুলো আছে, এগুলাকে মূলত বলা হয় উত্তরাঞ্চল। আচ্ছা, তাহলে জলবায়ু পরিবর্তনে উত্তরাঞ্চলে কি রকম প্রভাব পড়ছে? জলবায়ু পরিবর্তনে উত্তরাঞ্চলে কেমন প্রভাব পড়ছে? পাহাড় ধসে পড়ছে না, কারণ উত্তরাঞ্চলে ওইভাবে আসলে পাহাড় নাই। জলোচ্ছ্বাস হচ্ছে না কারণ ওইভাবে ওইদিকে কোনো ওইরকম নদীর কোনো উৎস নাই যেখান থেকে আসলে জলোচ্ছ্বাস হবে। পানি বৃদ্ধি পাচ্ছে না, কারণ উত্তরাঞ্চলে পানি আসলে নিচের দিকে চলে যায়, কারণ আমরা জানি উত্তরাঞ্চল উপরের দিকে, এটা হলো গিয়ে তোমার ওই দিকের যে অঞ্চলটা বা ভূমি ওইটা হলো গিয়ে উঁচু, এর জন্য পানি সবসময় উত্তরাঞ্চলে এভাবে জমাটবদ্ধ থাকে না, দক্ষিণাঞ্চল অন্যদিকে চলে যায়। মরুকরণ সৃষ্টি হচ্ছে। হ্যাঁ, মরুকরণ মানে কি? মরুকরণ বলতে মূলত বোঝায় যে ওইখানে বৃষ্টিপাত কম হচ্ছে, ওইখানে কি হচ্ছে? গাছপালা কমে যাচ্ছে, গাছপালা মরে যাচ্ছে, হলো গিয়ে যে বনায়ন তো করাই হচ্ছে না, বন জঙ্গল উজাড় করে দেওয়া হচ্ছে, এর জন্য সেখানে মরুকরণ হচ্ছে, মানে এক প্রকার সেখানে মরুভূমির তোমার আবির্ভাব দেখা যাচ্ছে এরকম। ওকে, তারপর আমরা দেখি যে বর্তমানে জলবায়ু পরিবর্তনে আমাদের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করেছে। ব্যাহত মানে কি? আমাদের স্বাভাবিক জীবনযাত্রাকে বিভিন্নভাবে বাধা প্রদান করতেছে।
বাংলাদেশের উত্তরাঞ্চলে এর প্রভাব লক্ষণীয়। তাহলে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী কে? সিএফসি গ্যাস, মানে যেটাকে বলা হয় ক্লোরোফ্লোরোকার্বন, সেটাকে কি বলা হয়? ক্লোরোফ্লোরোকার্বন। এটা যে আমরা যেই ফ্রিজ ইউজ করি, এসি ইউজ করি, এখান থেকে কিন্তু এই ক্লোরোফ্লোরো কার্বন গ্যাস নিঃসৃত হয় এবং যেটা আমাদের পরিবেশের জন্য আসলে ক্ষতিকর। গ্রিন হাউস গ্যাসও দায়ী, কার্বন ডাইঅক্সাইডও দায়ী। তাহলে তিনটাই, উত্তর হলো এইটা। ওকে, তারপরে আমরা যদি দেখি যে কত তারিখে বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন করেন। আমরা জানি যে 25শে মার্চের কালো রাতে বঙ্গবন্ধুকে, মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পাকিস্তান থেকে, বাংলাদেশ থেকে বা পূর্ববঙ্গ থেকে উত্তর পাকিস্তান বা হলো বর্তমান পাকিস্তানে নিয়ে যাওয়া হয় এবং 8 জানুয়ারি, এই যে 8 জানুয়ারি তাকে পাকিস্তান থেকে রিলিজ করে দেওয়া হয়। 8 জানুয়ারিতে পাকিস্তান থেকে রিলিজ করে দেওয়ার পর তিনি ইউকেতে যান এবং পরের দিন ইন্ডিয়াতে যান এবং 10 তারিখে বা 10 জানুয়ারি তিনি বাংলাদেশে প্রত্যাবর্তন করেন বা আবার আসেন। তাহলে যদি তোমাকে প্রশ্ন করে যে বঙ্গবন্ধুকে পাকিস্তান থেকে কত সালে রিলিজ করা হয়, তাহলে সেটা হবে 8 জানুয়ারি। আর যদি তোমাকে বলে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তান জেল থেকে খারিজ পাওয়ার পরে বা পাকিস্তান থেকে বের হওয়ার পরে তিনি কোন 2টা দেশে ভ্রমণ করেছিলেন বা কয়টা দেশে ভ্রমণ করেছিলেন, দেশের সংখ্যা হবে 2 আর দেশের নামগুলা ইউকে আর ইন্ডিয়া, মানে ইউনাইটেড কিংডমস বা যুক্তরাজ্য এবং ভারত। আচ্ছা, সাকিব এবছর ভোটার হিসাবে প্রথম ভোট দিতে পারবে। আসন্ন নির্বাচনে ভোটদানের জন্য সে একটি সংস্থার অফিসে যায়। তাহলে কোন সংস্থার অফিসে যায়? এটা তো মনে করো যে কেউ যদি নাও জানে, প্রশ্নটা দেখলেই বুঝতে পারবে। কোন সংস্থার অফিসে গিয়েছিল? নির্বাচন কমিশনের অফিসে গিয়েছিল। কেন গিয়েছিল? যেন সে ভোটার আইডি কার্ডটা পায় বা সে যেন ভোটার হিসাবে নিবন্ধিত হয়। ওকে, তারপর আমরা দেখি উক্ত সংস্থার কি কি কাজ। কর্মকর্তা নিয়োগ দেয়, নির্বাচন অনুষ্ঠিত করে, দুর্নীতি তদন্ত করে, নাকি ফৌজদারি মামলা করে? তারা কোনটি করে? নির্বাচন কমিশনারের কাজ অবশ্যই নির্বাচন অনুষ্ঠিত করা। কর্মকর্তা নিয়োগ দেয় মূলত বিসিএস এর মাধ্যমে পিএসসি প্রতিষ্ঠান, এটা হলো গিয়ে করে। তাহলে কর্মকর্তা নিয়োগ কারা দেয়? কর্মকর্তা নিয়োগ দেয় পিএসসি, মানে পাবলিক সার্ভিস কমিশন। কি? পাবলিক সার্ভিস কমিশন। আচ্ছা, তারপরে আমরা দেখি কে 1958 সালে পাকিস্তানে প্রথম সামরিক শাসন জারি করেন। তাহলে দেখো, আমরা যেই একদম প্রথম যে এমসিকিউটা দেখলাম আমাদের আজকের, সেটা কোনটা ছিল? এই একই বিষয়ক ছিল ওইখানে। তাহলে উত্তর কোনটা ছিল? ইস্কান্দার মির্জা। অবশ্যই এখানেও উত্তর এই ইস্কান্দার মির্জাই হবে। এটা কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন, শুধুমাত্র তোমাদের এইচএসসির জন্য না, অ্যাডমিশনের জন্য, যে 1958 সালে প্রথম সামরিক শাসন জারি করে কে? ইস্কান্দার মির্জা। আচ্ছা, ইউনেস্কো বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা স্বীকৃতি দেয় কত সালে? 1999 সালে। এটাও খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং তারিখ কত? 17 নভেম্বর। কিন্তু তোমাদের যদি বলে যে ইউনেস্কো কত সাল থেকে আন্তর্জাতিক মাতৃভাষা পালন করা শুরু করে? পালন করা শুরু করে 2000 সাল থেকে। পালন করা শুরু করে 2000 সাল থেকে। তাহলে 1999 17 নভেম্বর ইউনেস্কো বলে যে আচ্ছা ঠিক আছে, আমরা 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করব। তাহলে পরবর্তীতে 21শে ফেব্রুয়ারি কত সালে? 1999 তো চলে গেছে 2000। তাহলে 2000-এ প্রথম আন্তর্জাতিকভাবে ইউনেস্কোর তত্ত্বাবধানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। আচ্ছা, ভারতীয় উপমহাদেশে প্রথম রাজনৈতিক দল গঠিত হয় কত সালে? প্রথম রাজনৈতিক দল গঠিত হয় কত সালে? প্রথম রাজনৈতিক দল গঠিত হয় 1885 সালে এবং এই জাতীয় দলের নাম ছিল, বা প্রথম রাজনৈতিক দলের নাম ছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, বা যেটাকে আমরা মূলত কংগ্রেস নামে চিনি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। তাহলে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ভারতীয় উপমহাদেশের কি প্রথম রাজনৈতিক দল, প্রতিষ্ঠা হয় কত সালে? 1885 সালে। আচ্ছা, বাংলাদেশের সংবিধানে কোন তারিখ থেকে কার্যকর হয়? বাংলাদেশের সংবিধান কোন তারিখ থেকে কার্যকর হয়? এই যে এই তথ্যটা আজকে যে আমি তোমাদের কতবার দিছি তার কোনো শেষ নাই, এটা এমসিকিউ চলে আসছে যে 16 ডিসেম্বর। কত সাল থেকে? সাল যদি আমরা বলি 1972-এর 16 ডিসেম্বর থেকে বাংলাদেশের সংবিধান কার্যকর হয়।
ওকে, 1905 সালে বঙ্গভঙ্গের প্রধান কারণ কোনটা ছিল? অনেকেই মনে করে রাজনৈতিক কারণ ছিল, অবশ্যই রাজনৈতিক কারণ ছিল, অর্থনৈতিক কারণও ছিল, প্রশাসনিক কারণও ছিল, কিন্তু সব থেকে বড় বা গুরুত্বপূর্ণ কারণ ছিল প্রশাসনিক কারণ। কারণ এই যে দুইটা বাংলা, পূর্ব বাংলা পশ্চিম বাংলা, এটা মনে করো অনেক বড় একটা অংশ, এবং এই বড় অংশকে একটা সরকারের দ্বারা বা একটা প্রতিষ্ঠানের দ্বারা নিয়ন্ত্রণ করা খুবই কষ্টকর হয়ে যায়। এর জন্য দুই ভাগে ভাগ করা হয়, একটা হলো পশ্চিম পাকিস্তান এবং আরেকটা পূর্ব পাকিস্তান, যার মধ্যে বর্তমানে বাংলাদেশ পড়তেছে। আচ্ছা, 45 নম্বর, কৃষক প্রজা পার্টি গঠন করে কে? কৃষক প্রজা পার্টি গঠন করে কে? আমরা জানি কৃষক প্রজা পার্টি গঠন করে, এক মিনিট, ওকে, কৃষক প্রজা পার্টি গঠন করে এ কে ফজলুল হক। কৃষক প্রজা পার্টি গঠন করে কে? এ কে ফজলুল হক। এবং কত সালে? সালটাও কিন্তু গুরুত্বপূর্ণ, 1929 বা 1929 সালে। আচ্ছা, বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদান করে কোন দেশ? এখানে নেপাল এবং ভুটানকে নিয়ে আসলে কোনো বিভেদ নাই। বিভেদ হলো কি ভুটান এবং ভারতের মধ্যে। ভুটান স্বীকৃতি দেয় 6 ডিসেম্বর, ভারতও স্বীকৃতি দেয় 6 ডিসেম্বর। এবং ভুটানের যে প্রধানমন্ত্রী, তিনি একবার বলছিলেন যে ভারতই প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়, কিন্তু বাংলাদেশের যে সরকার বা বাংলাদেশের যে গ্যাজেট, সেটা প্রকাশ করেছে যে 6 ডিসেম্বর প্রথম ভুটান স্বীকৃতি দেয়, এবং প্রথম দেশ হিসাবে এই ভুটানই কিন্তু আমাদের স্বীকৃতি দেয়। এবং শুধুমাত্র তোমার যে এই তথ্যটা জানলেই হবে এটা না, তোমার কিন্তু এর সাথে সাথে এটাও জানতে হবে যে তোমার এশিয়ার মধ্যে কোন দেশ প্রথম স্বীকৃতি দিয়েছিল? আমরা তো জানি যে ভুটান। ইউরোপের মধ্যে কোন দেশ প্রথম দিয়েছিল? মুসলিম দেশের মধ্যে কোনটা প্রথম দিয়েছিলেন? আফ্রিকার মধ্যে কোন দেশটা প্রথম দিয়েছিল? মিডিল ইস্টের মধ্যে কোন দেশ প্রথম দিয়েছিল? সমাজতান্ত্রিক দেশের মধ্যে কোনটা প্রথম দিয়েছিল? এই তথ্যগুলোও কিন্তু তোমার এটার জন্য বেশ গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপরে আমরা দেখি 1971 সালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়? এটা তো আসলে কোনো আর মানে বলার প্রয়োজনই বোধ করে না। 11টি সেক্টরে ভাগ করছে। কোন কোন সেক্টর কোন কোন অঞ্চলে ছিল, কোন কোন সেক্টর কোন কোন অঞ্চলে ছিল, এটা তোমার জানতে হবে। কোন কোন সেক্টরে সেক্টর কমান্ডার কারা কারা ছিল, এবং বিশেষ যেটা যে কোন সেক্টরে কোনো সেক্টর কমান্ডার ছিল না, বা তোমার নৌবাহিনীর নিয়ন্ত্রণে কোনটা ছিল? নৌবাহিনীর নিয়ন্ত্রণে ছিল 10 নম্বর সেক্টরটা। আচ্ছা, এই তথ্যগুলো কিন্তু জানতে হবে। এই যে সেক্টর নিয়ে কিন্তু প্রায়ই প্রশ্ন আসে, এবং এর ভিতরে কিন্তু অনেক প্রশ্ন আছে। আচ্ছা, 3 জুন পরিকল্পনা কি? 3 জুন পরিকল্পনা কি? 3 জুন পরিকল্পনা মূলত ভারত বিভক্তির পরিকল্পনা। 3 জুন পরিকল্পনা মূলত ভারত বিভক্তির পরিকল্পনা, যেটা হয় 1947 সালে, মানে যেই সময় ভারত আসলেই বিভক্ত হয় 1947 সালে। এবং এই পরিকল্পনাকে আরেকটা নামে ডাকা হয়, সেটাকে বলে মাউন্টব্যাটেন পরিকল্পনা। যে ইংরেজ শাসনামলে বা রানীর শাসনে সর্বশেষ ইংরেজদের প্রেরিত যে কর্মকর্তা ছিলেন, বা ইংরেজদের প্রেরিত যে মনে করো লর্ড ছিলেন, বা যেটাই বলি না কেন আমরা ভাইসরয় ছিলেন, সেটা ছিলেন এই লর্ড মাউন্টব্যাটেন। এবং লর্ড মাউন্টব্যাটেনের মাধ্যমেই ভারত বিভক্তি পরিকল্পনা করা হয়। কত সালে? 1947। কত তারিখে? 3 জুন। আচ্ছা, ডাল ভাত রাজনীতির প্রবক্তাকে হলো গিয়ে এ কে ফজলুল হক। ডাল ভাত রাজনীতির প্রবক্তাকে এ কে ফজলুল হক। এবং মজলুম জননেতা কাকে বলা হয়? এটা আমরা মোটামুটি সবাই জানি যে মুসলিমদের জননেতা হলো গিয়ে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। মানে যারা হলো গিয়ে নিপীড়িত, যারা শোষিত, এবং যাদের দুঃখ দুর্দশার কথা বলার কেউ নাই, বা যাদের দুঃখ দুর্দশার কথা বলতেন যিনি, যেই নেতা, তাকেই বলা হয় মজলুম নেতা। এবং তিনি ছিলেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী বা মৌলানা ভাসানী। তো তোমাদের সকলকে ধন্যবাদ আজকের ক্লাস করার জন্য। আশা করি গতকালকের পৌরনীতি প্রথম পত্র ক্লাস করে তোমরা কিছু না কিছু হলেও উপকৃত হয়েছো, এবং যেটা তোমাদের পরীক্ষার খাতায় কিংবা ওয়েমারে তোমরা দেখিয়ে আসতে পেরেছো। এবং সেই আশা রাখছি যে আজকের যে ক্লাস, সেখান থেকেও তোমরা উপকৃত হয়ে কালকের পরীক্ষা একটা ভালো ফলাফল করবে এবং একটা ওভারঅল ভালো ফলাফল নিয়ে আসবে। এবং আজকের ক্লাসে তোমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ 50টা এমসিকিউ আমরা দেখিয়েছি। এগুলোর সাথে সাথে আরও বেশ কিছু ইনফরমেশন তোমাদেরকে দিয়েছি, এবং আর কোন কোন অংশগুলো তোমাদেরকে গুরুত্বের সাথে পড়তে হবে সেটা কিন্তু তোমাদের জানিয়েছি। আশা করি
আমাদের নির্দেশনা মতো করে পড়ে তোমরা সফলতার শীর্ষে পৌঁছাবে। এই বক্তব্য রেখে আজকে তোমাদের কাছ থেকে আমি বিদায় জানাচ্ছি বা বিদায় চেয়ে নিচ্ছি, এবং আগামীকালকে তোমাদের যাদের মনোবিজ্ঞান আছে আমাদের সাথে তোমাদের মনোবিজ্ঞান ক্লাস করার আহ্বান জানাচ্ছি। কালকে 3:30টায় আমাদের সাথে তোমাদের মনোবিজ্ঞান বা সাইকোলজি প্রথম পত্রের ক্লাস হবে। তো তোমাদের সবাইকে শুভকামনা। আসসালামু আলাইকুম।